আসসালামু আলাইকুম। আমি শাহনাজ বেগম, সহকারী শিক্ষক, সাদেকপুর মাধ্যমিক বিদ্যালয়। দশম ও নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা গত পর্বে তোমাদেরকে সন্ধি দেখিয়েছিলাম। সেখানে সন্ধির সংজ্ঞা, সন্ধি কীভাবে বিশ্লেষণ করা হয়, সন্ধির উদ্দেশ্য, সন্ধি কয় ধরনের, এইগুলি আমরা সেখানে শিখেছিলাম। এরপরে আমরা সন্ধি মানে স্বরসন্ধি সহজ কয়েকটি পদ্ধতি আমরা শিখতে গিয়েছিলাম। সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা স্বরসন্ধির খুব সহজে শেখা যায় এমন 11টি নিয়ম আমরা শিখব। সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে প্রথম 6টি নিয়ম বলবো। সেই 6টির একটি আমি গত ক্লাসে দিয়েছি। আজকে আমরা দ্বিতীয় পর্বে দ্বিতীয় নম্বর সন্ধির নিয়ম নিয়ে শুরু করছি। তাহলে দেখো পর্বটিতে আজকে আমরা কি দেখব। গত ক্লাসে আমরা প্রথম নিয়ম পড়েছিলাম স্বরেয় অথবা স্বরেয়া যোগ স্বরেয় অথবা স্বরেয়া উভয় মিলে আকার হয়। সেখানে আমরা সেই নিয়মটা খুব সুন্দরভাবেই হয়তো বুঝতে পারছি। আজকে আমি তোমাদেরকে করাবো 2 নম্বর নিয়ম থেকে শুরু করি, দেখি আজকে আমরা কতটুকু যেতে পারি। তাহলে সন্ধির 2 নম্বর নিয়ম হলো, দেখো স্বরেয় অথবা স্বরেয়ার সাথে রস্বই অথবা দীর্ঘই উভয় মিলে একার তাহলে আমরা ওই দিন কি শিখিয়েছিলাম যে আমরা আমাদের ধ্বনি, এখানে ধ্বনির মিলন, সন্ধি অর্থ হলো ধ্বনির মিলন। তাইলে ধ্বনির মিলন যদি হয়ে থাকে তাইলে ধ্বনিটার কিভাবে মিলন হবে? আমরা আগেই জানছিলাম যে ধ্বনির মিলনটা 2 ধরনের হয়। একটা হলো পূর্বধ্বনি আর একটা হলো পরধ্বনি। তাহলে পূর্বধ্বনিটা হলো এখান থেকে আমরা স্বরেয় অথবা স্বরেয়া, এই থেকে আমরা পূর্বধ্বনিটা নেব, আর তারপরে হলো রস্বই এবং দীর্ঘ, এখান থেকে আমরা পরধ্বনিটা নেব। তাইলে এখন দেখো যে আমরা এই উদাহরণের মাধ্যমে আমরা এই সূত্র অনুসারে আমরা কি উদাহরণ দিতে পারি। যেমন এখানে দেখো শুভ যোগ ইচ্ছা ইকুয়াল টু সন্ধির মূলত মাঝখানের বর্ণটাকেই ভাঙানো হয়। তাহলে এটাকে আমরা ভাঙাতে যেয়ে এখানে আমরা এই সূত্রের ব্যবহার করব। দেখো এখান থেকে আমরা স্বরেয় না স্বরেয়া কোনটা আনবো? এখানে দেখো শুভ যোগ ইচ্ছা। তাহলে এই শুভ যোগ ইচ্ছা এখান থেকে স্বরেয় আসবে না স্বরেয়া আসবে, সেটা আমরা কিসের উপরে ভিত্তি করব? যে আমাদের শব্দের উপরে আমরা ভিত্তি করব যে সঠিক বানান আমাদের কোনটা কোনভাবে কীভাবে আসে। তাহলে এখানে দেখো শুভ লিখতে আসলো কি এখানকার স্বরেয় আসলো না স্বরেয়া আসলো? শুভ লিখতে শেষ বর্ণ আসে কি স্বরেয়, স্বরেয় যোগ এখানে ইচ্ছা লিখতে, দেখো ইচ্ছা লিখতে আমরা রস্বই দিয়ে সাধারণত লিখি, তাহলে এখান থেকে আমরা রস্বই আনব।
উভয় মিলে কি হলো, স্বরেয় যোগ রস্বই ইকুয়াল টু কি হলো, এটা। এরপরে আমরা আরো কিছু উদাহরণ আছে, যেমন দেখো মহেশ, মহা যোগ ইস ইকুয়াল টু মহেশ। তাহলে মহা লিখতে এখানকার কি পাইলাম আমি, শেষ বর্ণ স্বরেয়া যোগ, এখান থেকে আমি কোন বর্ণ পাইলাম, পরের বর্ণটা দীর্ঘই, ইকুয়াল টু কি হলো, স্বরেয়া যোগ দীর্ঘই ইকুয়াল টু কি হলো, এটা। এইভাবে আমাদের আরো কিছু এখান থেকে আমি তোমাদেরকে উদাহরণ দেখাই। যেমন বইয়ে আছে দেখো যে শ্রবণেন্দ্রিয়, তাইলে এটা কি দেওয়া যায়, শ্রবণ যোগ ইন্দ্রিয়। এরপরে আছে দেখো নরেশ, নরযোগ ইস। এরপরে আছে রমেশ, রমযোগ ইস। নরেন্দ্র, নরযোগ ইন্দ্র। পরমেশ করতে পারি, পরম যোগ ইস। তারপরে যথেষ্ট, যথাযোগ ইষ্ট। এইভাবে আমরা এই নিয়মে ফেলাইয়া তারপরে আমরা কি করতে পারি, এইভাবে আমরা সন্ধি দ্বিতীয় নিয়মে বিচ্ছেদ করতে পারি। এরপরে আমরা আসব 3 নম্বর নিয়মে। 3 নম্বর নিয়মটা হলো কি, দেখো স্বরেয় অথবা স্বরেয়ার সাথে রস্যৌ অথবা দীর্ঘৌ উভয় মিলে হয় ওকার। তাহলে এই সূত্র অনুসারে আমরা এখন কিছু সন্ধি বিচ্ছেদ করি। যেমন দেখো সূর্যোদয়, তাহলে কি করতে পারি, সূর্য যোগ উদয় ইকুয়াল টু কি হলো, সূর্য। এখানে দেখো মাঝখানে কি আছে, ওকার আছে, এই ওকারটাকে আমরা এখানে বিচ্ছেদ করি। তাহলে কিভাবে, এখান থেকে প্রথম বর্ণটা কোনটা আসে দেখো, যে সূর্য লিখতে আমরা কি পাইলাম, স্বরেয় যোগ, এখানকার পরধ্বনিটা লিখব, সেখানে আমরা উদয় থেকে আমরা কি পাইলাম, রস্যৌ ইকুয়াল টু ওকার। এরপরে আছে দেখো গঙ্গোর্মি, গঙ্গা যোগ ইকুয়াল টু গঙ্গোর। তাহলে এটাকে আমরা সূত্র অনুসারে কিভাবে ভাঙাতে পারি, দেখো যে এখানকার ওকারটা আমরা কিভাবে ভাঙাবো, এখান থেকে আমরা কোন বর্ণটা নিব, গঙ্গা লিখতে দেখো আকার পাইলাম, যোগ উর্মি লিখতে আমরা রস্যৌ পাইলাম। সুতরাং স্বরেয়া এবং রস্যৌ উভয় মিলে কি হলো, ওকার। এটারও দেখো বইয়ে আরো অনেক উদাহরণ আছে। যেমন দেখো যথোচিত, তাইলে যথাযোগ উচিত। এরপরে আছে গৃহ ঊর্ধ্ব, গৃহযোগ ঊর্ধ্ব। তারপরে আরো আছে দেখো মহা উৎসব, মহাযোগ উৎসব। এরপরে আরো আছে যেমন ফলোদয়, ফলযোগ উদয়। তারপরে যথ উপযুক্ত, যথাযোগ উপযুক্ত। এরপরে আরো আছে তোমার পর উপকার, পরযোগ উপকার, প্রশ্ন উত্তর, প্রশ্নযোগ উত্তর। এরপরে
তাহলে আমরা এই নিয়মের পরে 4 নম্বর নিয়মটা আমাদের আছে, সেটা হলো অকার কিংবা আকারের পর যদি স্বরে অ অথবা স্বরে আ যোগ রি থাকলে উভয় মিলে কি হয়? অর, অর্থাৎ রে। এখন এখান থেকে তোমরা উদাহরণ দেখো, যেমন দেবর্ষী, তাহলে দেব যোগ ঋষি ইকুয়াল টু কি হলো? দেবর্ষী। তাহলে এখানে আমরা প্রথম বর্ণটা কি পাইলাম? দেব লিখতে স্বরে অ যোগ ঋষি লিখতে কি পাইলাম? রি ইকুয়াল টু কি হলো? অর, অথবা এখন কি আমরা খুব সহজে বুঝতে পারছি যে প্রথম শব্দটার শেষে যদি আমাদের অ অথবা আ যে কোনো একটা আসে, তারপরে যদি কোনো রি আসে, তাহলে সেখানেই আমাদের কি হবে? অর হবে। তাহলে অর কথাটা আমরা কোনো শব্দে দেবর উচ্চারণ করতে কি অর কথাটা আছে, এই অর কথাটা যদি আমরা দেখি, তাহলেই আমরা সেখানে কি করব? প্রথম বর্ণটাকে আমরা অকার অথবা আকারে নিব আমাদের শব্দ অনুসারে, এবং পরবর্তীটাকে আমরা কি করব? রি দ্বারা লিখব। তাহলেই আমাদের সূত্র হয়ে গেল। এরপরে আরও এর উদাহরণ আছে, যেমন দেখো রাজর্ষি, রাজা যোগ ঋষি ইকুয়াল টু রাজর্ষি। তাহলে এখানে আমরা কি পাই? দেখো এই সূত্র অনুসারে রাজা লিখতে কি পাইলাম? স্বরে আ যোগ ঋষি লিখতে কি পাইলাম? কি হলো? অর। এইভাবে আমরা আরও কিছু উদাহরণ দিতে পারি, যেমন অধমর্ণ, অধম যোগ মর্ণ, তারপরে হলো সপ্তর্ষি, সপ্তযোগ ঋষি, তারপরে হলো তোমার উত্তমর্ণ, যেমন উত্তম যোগ ঋণ, এইভাবে। এছাড়াও আমরা এটার আরও কিছু কথা আছে আমার, স্বরেয় এবং স্বরেয়ার পরে যদি স্বরেয় অথবা স্বরেয়ার এর পরে যদি ঋত কথাটা থাকে, তাহলে উভয় মিলে কিন্তু আর হয়। যেমন এখানে দেখো শীতার্থ, তাহলে কি হলো? শীত যোগ ঋতু, উভয় মিলে কি হলো? শীতার্থ। অর্থাৎ এখানে শীত লিখতে স্বরে অ,
তারপরে আসলো কি ঋতু ইকুয়াল টু কি হলো আর। আমরা আরেকটি উদাহরণ দিতে পারি, যেমন ক্ষুধা যোগ ঋতু ক্ষুধার্ত। তাহলে ক্ষুধা লিখতে কি হয় সরেয়া যোগ ঋতু ইকুয়াল টু। তাহলে এভাবে আমরা করতে পারি বয়ার্থ ভয় যোগ ঋতু। এভাবে আমরা বলতে পারি যে তৃষ্ণার্ত তৃষ্ণা যোগ ঋতু, তারপরে আমরা বলতে পারি বয়ার্থ ভয় যোগ ঋতু। এরপরে আছে পাঁচ নম্বর নিয়ম, আমরা এরপরে করব। পাঁচ নম্বর নিয়ম হলো কি সরেয় অবলিক সরেয়া। এর আগে আমরা করছিলাম সরেয় এবং সরেয়ার সাথে রস্বই এবং দীর্ঘই যুক্ত করছি, তারপরে আমরা সরেয় এবং সরেয়ার সাথে রস্যও এবং দীর্ঘও যুক্ত করছি, তারপরে আমরা সরেয় এবং সরেয়ার সাথে রি যুক্ত করছি। এবার আমরা সরেয় ও সরেয়ার সাথে যুক্ত করব ও অথবা এ অথবা ওই। উভয় মিলে দেখো কি হয়, উভয় মিলে হয় ওইকার। সরেয় এবং সরেয়ার সাথে যদি আমরা এ এবং ওই যুক্ত করি তাহলে কি হবে ওইকার। তাহলে দেখো এটা আমরা কিভাবে উদাহরণের মাধ্যমে দিতে পারি, যেমন জন যোগ এই ইকুয়াল টু জন লিখব। তাহলে সূত্র অনুসারে কি আসে দেখো, জন লিখতে কি পাইলাম এখানকার সরে যোগ এক লিখতে কি পাইলাম পরের বর্ণ এই। তাহলে উভয় মিলে কি হলো ওইটা। আরো আছে যেমন দেখো মহাঐশ্বর্য, মহা যোগ মহাযোগ মহাযোগ ঐশ্বর্য। তাহলে কি হলো
এইভাবে আমরা এর থেকে আরও বই থেকে আমরা আরও উদাহরণ দিতে পারি। যেমন এখানে দেখো সদৈব, সদা যোগ এব। আবার আমরা দিতে পারি মতৈক্য, মত যোগ ঐক্য। এরপরে আমরা দেখব 6 নম্বর নিয়ম। 6 নম্বর নিয়মটা দেখো, স্বরেয় এবং স্বরেয়া এর সাথে আমরা ও এবং ওকার যুক্ত করব। তাহলে উভয় মিলে কি হয়? ওকার। তাহলে এখান থেকে আমরা একটা উদাহরণটা নিই। যেমন দেখো বন ঔষধি। তাইলে আমরা বন ঔষধি কিভাবে লিখতে পারি? বন যোগ ঔষধি ইকুয়াল টু বন ঔষধি। তাহলে এখানে আমরা সূত্রতে আনি। এখান থেকে কি আসে? বন লিখতে স্বরেয় যোগ ঔষধি লিখতে ইকুয়াল টু এরপরে আমরা আরও উদাহরণ দিতে পারি। যেমন দেখো মহা ঔষধ, মহাযোগ equal to মহা ঔষধ। তাহলে এখানে সূত্র অনুসারে কি আসে দেখো, মহা লিখতে স্বরেয়া, ঔষধ লিখতে ও ইকুয়াল টু তাহলে এখন দেখো এখান থেকে আমরা আরও অনেক উদাহরণ দিতে পারি। যেমন দেখো পরম ঔষধ, তারপরে পরম যোগ ঔষধ। এরপরে আমরা আরও বলতে পারি মহা ঔষধি, মহাযোগ ঔষধি। এইভাবে আমরা এই নিয়মে যদি আমরা মেনে চলি, আশা করি আমাদের আর সঙ্গীতে তেমন কোনো সমস্যা দেখা দেবে না। আমরা খুব সহজেই এই নিয়মগুলি ফলো করলে সন্ধি বিচ্ছেদগুলি করতে পারবো। তাহলে বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা নিয়ে আজকের ক্লাসের পর্ব আমি শেষ করছি। আগামী পর্বে আমরা দেখব আরও 5টি যে নিয়ম আছে আমাদের স্বরবর্ণের, সেই 5টি নিয়ম আমরা আমাদের পরবর্তী ক্লাসে দেখব। তাহলে আল্লাহ হাফেজ।